হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু ডাব্লিউপিএসসিওয়ালা। আবার চলে এসেছি আবার একটা সেশন। কিসের সেশন? টপ 500 এমসিকিউ নিয়ে। তো যেটা আমরা সিরিজ একটা শুরু করেছি টপ 500 এমসিকিউ, সেটা আজকে 6 নম্বর পার্ট। আবার কিছু কোশ্চেন এসএসসি ধরে টপ 500 এমসিকিউ ফর এসএসসি, বা এই কোশ্চেনগুলো তুমি বিভিন্ন এক্সামে দেখতে পাবে। এই কোশ্চেনগুলো পাবে এসএসসির জন্য ধরো আমরা করছি। তো এইখানে আবার আজকে একটা লেকচার নিয়ে আমরা আলোচনা করব, যেটা হলো টপ 500 এমসিকিউ লেকচার নাম্বার 6। আজকে আমাদের থাকবে লেকচার নাম্বার 6, এখানে আমরা করে নেব। ঠিক, তো দেখো জিকেতে বারবার বলি আমরা, জিকে এমন একটা সাবজেক্ট যেখানে এরিয়া প্রচুর, সিলেবাস প্রচুর, কিন্তু যদি ভালো স্ট্র্যাটেজিভাবে প্রিপারেশন করো তাহলে জিকেও হয়ে যাবে। জিকে হবে না কেন? জিকে অবশ্যই হয়ে যাবে। জিকেও সলভ করা যায়, প্র্যাকটিসের মাধ্যমেই সলভ করা যায়। তাই তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেশন আবার, যেটা আমরা টপ 500 নিয়ে চলেছি, তো সেই প্র্যাকটিস সেশনটাকে এগিয়ে নিয়ে থাকবো। চলো দেখা যাক। তো এটা হলো আমাদের টপ 500 এমসিকিউ 6, এটা 6 নম্বর পার্ট থাকবে আমাদের, 6 পার্ট। টেলিগ্রাম চ্যানেল আমার এটা রয়েছে, টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন করতে চাও এখানে তোমরা জয়েন করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি। এসএসসি সিজিএল 2023 এই প্রশ্নটা এসছে, একটা প্রিভিয়াস ইয়ার দিয়ে শুরু করেছি। প্রিভিয়াস ইয়ার দিয়ে প্রশ্ন একটা শুরু হোক, দেখা যাক প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে অশোকা কলিঙ্গা জেতার, মানে অশোকা কনকার্ড কলিঙ্গা আফটার হাউ মেনি ওয়ার্স অফ করোনেশন। করোনেশন মানে শাসক হওয়ার পর অশোক কত বছরের পর কলিঙ্গকে জয় করেছিল। তো এখানে অপশন দিয়েছে 5 বছর, 8 বছর, 11 বছর আর 15 বছর। এবার যদি অশোকের পুরো টাইমলাইনটা বোঝো ভালো করে, তো অশোক এসছে 273-তে, 273 বিসি, কিন্তু এইখান থেকে উনি ওয়ার অফ সাকসেশন লড়বেন। ওয়ার অফ সাকসেশন, নিজের ভাইদের মধ্যে ওয়ার অফ সাকসেশন চলবে। আর এই ওয়ার অফ সাকসেশনের মধ্যে তুমি দেখবে যে 4 বছর লাগবে, আর 269 বিসিতে উনি ফাইনালি কোরোনেট হবেন। কোরোনেশন হবে ইন দ্য 269 বিসি। ঠিক, 269 বিসিতে হলো। তার 8 বছরের পর 8 ইয়ার্স লেটার কলিঙ্গের যুদ্ধটা হয় 261 বিসি। কলিঙ্গা কলিঙ্গ ওয়ারটা হয়েছিল ইন দ্য ইয়ার 261 বিসি। তো এইখানে দেখো অপশান কি ম্যাচ করছে, এখানে অপশান ম্যাচ করছে আমাদের 18। কি ম্যাচ করছে? সরি 18 বলছি ভাই, ওহো 8, 8-এর সাথে ম্যাচ করছে। তাই এখানে আমাদের অ্যান্সার যাবে 8 বছরের পর। 8 বছরের পর কলিঙ্গের যুদ্ধের পর কি হয়েছে, মানে কলিঙ্গের যুদ্ধ হয়েছিল করোনেশনের 8 বছরের পর। করোনেশনের 8 বছরের পর কলিঙ্গের যুদ্ধ হয়েছিল। কলিঙ্গ তুমি জানো উড়িষ্যা, মডার্ন ডে এটাকে উড়িষ্যা বলা হয়। তোমাদের জন্য কোশ্চেন থাকবে যে কখন, কোশ্চেনটা এটা হবে যে যেটা থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অশোকের টাইমে হয়েছিল। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অশোকের টাইমে হয়েছিল, সেই 3 নম্বর বুদ্ধিস্ট কাউন্সিলটা কোন ইয়ারের হয়েছিল, তার ভেন্যু কি ছিল, এই দুটো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যেরকম তোমাকে একটা আরও কথা বলে দিই, যখন থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয় তখন চেয়ারম্যান কে ছিল যদি বলে, তো চেয়ারম্যান নাম তুমি বলতেই পারো, চেয়ারম্যান হয়ে যাবে মোগলিপুত্ত তিস্সা। মোগলিপুত্ত তিস্সা চেয়ারম্যান ছিল, মোগলিপুত্ত তিস্সা চেয়ারম্যান ছিল। আর তোমাকে বাকি দুটো কমেন্টে জানিও, খাতায় লিখে রাখো, তোমাদের ইচ্ছা। নেক্সট প্রশ্ন, কে মৌরিয়ান রুলার ছিল যাকে অমিত্র ঘাত নামে আমরা জানতাম? কি নামে জানছি? অমিত্র ঘাত বা অমিত্র চ্যাটস নামে আমরা জানি। অমিত্র ঘাত বা অমিত্র চ্যাটস কে বলছে? গ্রিকরা বলছে, গ্রিকরা বলছে। অপশান দেখো, বলেছে মৌর্য রুলার। কি বলেছে? মৌর্য রুলার। এবার তুমি যদি ভালো করে এলিমিনেট করতেও শেখো তাও অ্যান্সার বেরিয়ে যাবে ভাই। যদি এলিমিনেট করতে জানো তাও তোমাদের অ্যান্সার ইজিলি বেরিয়ে যাবে। কি করে এলিমিনেট করতে হবে দেখো, এইখানে বলেছে সমুদ্রগুপ্ত, গুপ্তে বংশের ছিলেন, হবেই না। কনিষ্ক কুষাণ বংশের ছিল, পাশে লিখে দাও, কুষাণ বংশ ছিল, ইনি গুপ্ত বংশের ছিলেন। আর এদিকে চন্দ্রগুপ্ত, ইনি নিজেই গুপ্ত বংশের ছিলেন, চন্দ্রগুপ্ত প্রথম। তাহলে বেঁচে থাকলো একজনই। দেখতে পাচ্ছ কীভাবে কোশ্চেন করা যায়? তাহলে একজনই বেঁচে থাকলো, আর ও হয়ে গেল তোমার বিন্দুসার। কে হয়ে গেল? বিন্দুসার হয়ে গেলেন, যে যিনিকে অমিত্র ঘাত বা অমিত্র চ্যাটস বলা হতো। এই ওয়ার্ডের একটা মিনিং রয়েছে। মিনিংটা কি? যে নিজের দুশ্মনকে শেষ করে দে, ডেস্ট্রয়ার, ডেস্ট্রয়ার অফ ফোজ। ফো মানে এনিমি হয়,
ডেস্ট্রয়ার অফ এনিমি অর ফো, এটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? আমার প্রশ্ন তোমাদের জন্য এইটাই থাকবে যে তো বলো বিন্দুসারা কোন রিলিজিয়নকে মানতেন বা কোন ধর্মকে ফলো করতেন? রিলিজিয়নকে ফলো করতেন, এটা হলো প্রশ্ন। ঠিক? বিন্দুসারের ফাদারের নাম কি ছিল? বিন্দুসার ফাদার নেম কি ছিল? আরেক প্রশ্ন। এই দুটো প্রশ্ন অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এইখানে অ্যান্সার সি হয়ে গেল আমাদের উত্তর। কি হলো? সি হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন হয়ে গেলাম। অশোকান পিলার, অশোকার যে পিলার ছিল ওটা মেন পারপাস কি ছিল? অশোকার পিলারগুলো যে তৈরি হয়েছে তার মেন পারপাস কি? কোশ্চেনটা খুবই ভালো। কোশ্চেনটা বলছে মেন পারপাস অফ অশোকান পিলার কি ছিল? বিহাইন্ড দ্য অশোকান পিলার তোমাকে জানতে হবে। অপশান দেখো, অ্যান্সার হয়ে যাবে। অশোকান পিলারে প্রথম বলছে টু স্প্রেড ভেরি ঘোষ। প্রথমে তো জানো ভেরি ঘোষ মানেটা কি? ভেরি ঘোষ মানে হলো সাউন্ড অফ ওয়ার ড্রামস। যখন যুদ্ধ হতো তো সেই সময় আগে ড্রাম, ঢোল বা নাগারা যেটা বলো সেটাকে বাজানো হতো, তো সেটাকে বলছে সাউন্ড অফ ওয়ার ড্রামস। মাস কনভার্সন, সেক্টেরিয়ান ফ্যাথ নাকি স্প্রেড ধর্মা পলিসি? দেখো বুঝতেই পারবে তোমরা যে স্প্রেড ধর্মা পলিসি और ধর্মা বলা হয়, তো এইটাকে দেখো ধম্মা ঘোষ বলে হয়েছিল। ধম্মা ঘোষ। অশোক কি করেছিলেন? ভেরি ঘোষকে ধম্মা ঘোষের সাথে রিপ্লেস করেছিলেন। আর এই চেঞ্জেস উনার মধ্যে কখন এসেছিল? আফটার দ্য ব্যাটল। কখন? কলিঙ্গের যুদ্ধের পর, আফটার ব্যাটল অফ কলিঙ্গা। কলিঙ্গের যুদ্ধের পর এই উনার মধ্যে এই চেঞ্জেসটা আসে, সেটাকে বলা হয় আফটার দ্য ব্যাটল অফ কলিঙ্গা। ক্লিয়ার? তো এইটা হয়ে গেল আমাদের। নেক্সট প্রশ্ন গেলাম। নট এ পার্ট অফ দ্য লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ভারতে যে লোকাল গভর্নমেন্টগুলো হয় তার পার্ট নয়। কে এখানে পার্ট নয় লোকাল গভর্নমেন্টের? সেটা কি জেলা পরিষদ, নগরপালিকা নাকি ডেভেলপমেন্ট অথরিটি নাকি গ্রাম পঞ্চায়েত? ঠিক আছে, কিসের পার্ট? লোকাল গভর্নমেন্টের। দেখো লোকাল গভর্নমেন্ট কি বেসিকলি, যদি সেই জিনিসটা জানো, লোকাল সেলফ গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্ট যখন এইটা গ্রামে দিকে হয়, রুরাল পপুলেশনে এক হতে পারে, এক আরবান পপুলেশনে হতে পারে। তো রুরালে কি আরবানে কি? রুরালে যখন হয় পঞ্চায়েত বলা হয়, আর যখন গ্রামে হয় তো সেটাকে কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন বলা হয় বা মিউনিসিপ্যালিটি বলা হয়, এই নামে আমরা জানি। এবার প্রশ্ন দেখো, বলছে কোনটা নয় বলেছে। দেখো যদি আমি গ্রামটাকে ধরে ভাগ করে দিই, গ্রামটাকেই ধরে ভাগ করে দিই, তো আমরা পড়েছি গ্রাম পঞ্চায়েত, ব্লক লেভেল আর জেলা পরিষদ, তিনটে রয়েছে। তো তুমি দেখো জেলা পরিষদ, নগরপালিকা, গ্রাম পঞ্চায়েত। নগরপালিকা মানে মিউনিসিপ্যালিটি হয়ে গেল। 3 টিয়ার গভর্নমেন্ট হয় এটা। কি ধরনের গভর্নমেন্ট? 3 টিয়ার গভর্নমেন্ট। 3 টিয়ার গভর্নমেন্টের মধ্যে পড়ে। তো এইখানে ডেভেলপমেন্ট অথরিটি কি এর লোকাল গভর্নমেন্টের মধ্যে পড়ছে? না। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডেভেলপমেন্ট অথরিটি। কি হয়ে যাবে? ডেভেলপমেন্ট অথরিটি, উন্নয়ন কর্তৃপক্ষ হয়ে গেল আমাদের উত্তর। ঠিক? আরও কিছু কোশ্চেনের অ্যান্সার লিখব, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হুইচ তফসিল, কোন তফসিল ডিল করে, ডিলস উইথ পঞ্চায়েত, পঞ্চায়েতের সঙ্গে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটির সাথে কোন তফসিল ডিল করছে? এইটা হলো প্রশ্ন। এইটা হলো প্রশ্ন, পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি। বাই হুইচ অ্যামেন্ডমেন্ট পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি আনা হয়? কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি আনা হয়েছে? বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তুমি বলবে। যখন চেঞ্জ হয় তো এই চেঞ্জটা, কারণ এরা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, ডিপিএসপির মধ্যে পড়ে, তো জানো আর্টিকেল 40 মানে ভিলেজ পঞ্চায়েত হতে হবে। ডিপিএসপি একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, ডিপিএসপিকে চেঞ্জ করা যাবে না। যেহেতু চেঞ্জ করা যাবে না তাই এইখানে
বলো যে কি চেঞ্জ করে, মানে বাই কুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চেঞ্জ করে আবার পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটিকে বের করে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা করা হয়। বলছে কে একজন শাসক ছিল যার মুদ্রাতে বিনা বাদক, বিনা প্লেয়ার যেটাকে বলা হয়, বিনা বাদকে হিসাবে দেখা গেছে। অপশন দেখলে বুঝতে পারবে অশোক না চন্দ্রগুপ্ত মৌর্য না সমুদ্রগুপ্ত না চন্দ্রগুপ্ত প্রথম, ঠিক? তো এখানে বিনা বাদক হিসাবে বা বিনা প্লেয়ার হিসাবে দেখা গেছিল সমুদ্রগুপ্তকে। কাকে দেখা গেছিল? সমুদ্রগুপ্তকে। আর এই সমুদ্রগুপ্তকে বলা হতো নেপোলিয়ন অফ ইন্ডিয়া, নেপোলিয়ন অফ ইন্ডিয়া, ভারতের নেপোলিয়ন বলা হতো। এই কে বলেছিল? ভি স্মিথ বলেছিল। এই নামটা ওনাকে ভি স্মিথ দিয়েছিল, এইটাও মনে রাখবে। ইনার সম্বন্ধেই লেখা আছে প্রয়াগ প্রশস্তিতে। প্রয়াগ প্রশস্তি মানে আলাহাবাদে এনার সম্বন্ধে লেখা আছে। আর এই প্রয়াগ প্রশস্তিতে যেটা লেখা আছে এটা করিয়েছিল কে? হরি সেন। কে করিয়েছিল? হরি সেন। ওনার কোর্টের একজন পোয়েট বা দরবারি কবি যেটাকে বলা হয়, উনি করিয়েছিলেন। চন্দ্রগুপ্ত ওয়ানকে বলা হয় যে ইনি গুপ্তা এরা স্টার্ট করেন, গুপ্ত বংশটাকে শুরু করেছিলেন, রিয়েল ফাউন্ডার তো গুপ্তা এরা ইনি শুরু করেছিলেন। বাকি অশোক আর চন্দ্রগুপ্ত মৌর্য এরা বেসিক্যালি কোন এম্পায়ারে ছিল? তো বলবে এরা বেসিক্যালি মৌর্য ডাইনেস্টিতে ছিল। কোথায় ছিল? মৌর্য ডাইনেস্টিতে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। আরও ছিল এই সমুদ্রগুপ্তকে আরও একটা নামে জানা হতো লিচ্ছবি দৌহিত্র। লিচ্ছবি দৌহিত্র, ওনার মামার বাড়ি ছিল লিচ্ছবি। আর এই চন্দ্রগুপ্ত ওয়ানেরই তো ছেলে ছিল সমুদ্রগুপ্ত, আর মার নাম ছিল কুমার দেবী। তো মার নাম কি ছিল? মাদার যদি বলে তাহলে বলবে কুমার দেবী। ভাই এইবার এত কিছু তখনই আসে যখন তুমি থিওরি পড়ে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করা শুরু করো। থিওরি পড়ে কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে কিন্তু হবে না, ঠিক? চলো নেক্সট কোশ্চেন। ঢোলা সাদিয়া ব্রিজ কোন নদীর উপরে বানানো হয়েছে? ঢোলা সাদিয়া ব্রিজ বা এইটাকেই এখন অন্য নামেও বলা হয় ডক্টর ভূপেন হাজারিকা সেতু। এবার তোমরা হয়তো অ্যান্সার বুঝতে পারবে। ডক্টর ভূপেন হাজারিকা সেতু, ঢোলা সাদিয়া ব্রিজ और डॉक्टर भूपेन हाजारिका सेतु এইখানে কোন নদীর উপরে? তো গঙ্গা, লোহিত, নর্মদা, যমুনা। গঙ্গা তুমি দেখো উত্তরাখণ্ড থেকে বেরিয়ে এই আমাদের বেঙ্গলে হয়, বে অফ বেঙ্গল চলে যায়। যমুনাও সেম। আর নর্মদা রয়েছে নিচের দিকে। ভূপেন হাজারিকা কোথাকার ছিলেন? আসাম থেকে। তাই এখানে দেখো লোহিত নদী যেটা রয়েছে এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। লোহিত নদীর উপরে রয়েছে ঢোলা সাদিয়া ব্রিজ। ঠিক আছে, কোন নদীর উপরে? ঢোলা সাদিয়া ব্রিজ। এটা কানেক্ট করে দুটো রাজ্যকে, খুব বড় একটা ব্রিজ তৈরি হয়েছে যেখানে ট্যাঙ্কও নিয়ে যেতে পারো এই ব্রিজের উপরে। এরকম বলা হয় যে ট্যাঙ্ক, চাইনাকে কাউন্টার করার জন্য এই ব্রিজটাকে তৈরি করা হয়েছে। চাইনার যে থ্রেটটা রয়েছে যে আমরা ইজিলি পৌঁছাতে পারি নর্থ ইস্টে, কারণ চাইনা সবসময় চিকেন নেককে নিয়ে কথা বলে। তো চিকেন নেক যখন বলে দিয়েছি, চিকেন নেক কাকে বলা হয়? চিকেন নেক কাকে বলা হয়? চিকেন নেক কাকে বলা হয় এটা তোমাদের প্রশ্ন থাকবে। কোন জায়গাকে বেসিক্যালি, হুইচ প্লেস? তোমরা জানো অবশ্যই প্লেস, কোন প্লেসকে বলা হয় চিকেন নেক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন সায়েন্সকে দিয়েছে, সায়েন্সের প্রশ্ন রয়েছে। সায়েন্সের কোশ্চেন কি দেখে নেব, সলভ করে নেব। কোশ্চেন বলছে একটি উত্তল লেন্স মানে কনভেক্স লেন্স রয়েছে যার পাওয়ার দিয়েছে 3 ডায়োপ্টার। তো আমাকে কি দিয়েছে? এটা একটা অঙ্ক দিয়েছে, পাওয়ারের মানটা দিয়েছে 3 ডায়োপ্টার। এবার এখানে +3 হবে। +3 হওয়া কারণ কি? যেহেতু কনভেক্স লেন্স দিয়েছে। এখানে কি লেন্স দিয়েছে? কনভেক্স লেন্স, তাই এইখানে 3 ডায়োপ্টার হয়ে গেল। নেক্সট তোমাকে বলছে ফোকাল লেন্থ বের করতে। কি বের করতে? ফোকাল লেন্থ। আচ্ছা, ফোকাল লেন্থ বের করার জন্য আমরা ফর্মুলা জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু 1/ফোকাল লেন্থ যদি মিটারে হয়, আর এরকম হতে পারে পাওয়ার ইজ ইকুয়াল টু 100/ফোকাল লেন্থ যদি ভ্যালুটা সেন্টিমিটারে হয়। ঠিক, এইবার চলো ভাগ করা যাক। 3 ইজ ইকুয়াল টু 1/f, তাহলে f ইজ ইকুয়াল টু 1/3 করলে 0.33 মিটার চলে আসবে। এবার এখানে দুটো ভ্যালু দিয়েছে, দুটো ভ্যালু দিয়েছে কিনা প্লাস আর মাইনাস। আমি তোমাকে আগেই বললাম যেহেতু প্লাস, কারণ এখানে কি লেন্স ইউজ করা হয়েছে, তুমি বলবে এখানে কনভেক্স লেন্স,
তাই এখানে প্লাস একটা বসিয়ে দাও, তাহলে আমাদের অ্যান্সার কি বেরিয়ে গেল, প্লাস 33 মিটার, 0.33 মিটার, 33 বলছি, 0.33 মিটার, ঠিক। আচ্ছা, SI ইউনিট of power of lens is, পাওয়ার অফ লেন্সের এসআই ইউনিট কি, পাওয়ার অফ লেন্সের এসআই ইউনিট কি হয় তোমরা কমেন্টে জানো। অ্যান্সার যদি বুদ্ধি লাগাও অ্যান্সার এখানেই রয়েছে, তোমরা খুঁজে পারলে খুব ভালো। নেক্সট বলছে কি প্রশ্ন, হুইচ লেন্স ইজ ইউজড টু কারেক্ট দুটো রোগ, এক হলো মায়োপিয়া আর দুই হলো হাইপারমেট্রোপিয়া। এই দুটো রোগ ঠিক করার জন্য কি ধরনের লেন্স প্রয়োজন হয়, কি ধরনের লেন্স ইউজ করা হয়, সেটা তোমরা এইখানে কমেন্টে জানিয়ে রাখো। নেক্সট খাতায় লিখে রাখবে, শশাঙ্ক হর্ষবর্ধনের এগেনস্টে ওয়ার করো, যুদ্ধ করে, ও কোন রাজবংশে ছিল শশাঙ্ক, কোন রাজবংশে ছিল, এটা হলো প্রশ্নটা। সেটা কি দেখো লিখেছে কন্যাকুব্জা নাকি জুনাগড় নাকি মগধ নাকি গড়, প্রশ্নটা হলো এইটা। তো তুমি যদি মনে করো এটা হচ্ছে বেসিক্যালি হর্ষবর্ধনের পিরিয়ডটা, আর হর্ষবর্ধনের যে পিরিয়ড ছিল সেখানে তুমি মনে রাখবে যে হর্ষবর্ধনের একজন ভাই ছিল যার নাম ছিল রাজ্যবর্ধন আর বোনের নাম ছিল রাজ্যশ্রী। এই শশাঙ্ক কি করেছিল, রাজ্যশ্রীকে কিডন্যাপ করে নিয়েছিল, এই রাজ্যশ্রীকে কিডন্যাপ করে নিয়েছিল শশাঙ্ক, কে কিডন্যাপ করে, শশাঙ্ক কিডন্যাপ করে নিয়েছিল। এবার কিডন্যাপ করে নিয়ে তখন হর্ষবর্ধন অ্যাটাক করা শুরু করে, যখন অ্যাটাক হয় তাই যুদ্ধ হয় ওদের মধ্যে, তখন শশাঙ্ক পালিয়ে বেঙ্গল চলে আসে। তো এই যে শশাঙ্ক রুলো কোথায়কার রুলার, বলবে বেঙ্গলের রুলার, কোথায়কার, বেঙ্গলের একজন শাসক ছিল। এবার যেহেতু বেঙ্গল বলছে তাহলে এখানে দেখো এখানে হয়ে যাবে গৌড়, গৌড় বংশের ছিল, গৌড় বংশে শশাঙ্ক ছিল, সেই সময় ছিল হর্ষবর্ধনের সময়, ঠিক। হর্ষবর্ধনের সময়কালটা কি ছিল এটা দিয়ে খুব প্রশ্ন দিচ্ছে। তো হর্ষবর্ধনের সময়কাল ছিল 600 থেকে 647 এডি, 600 থেকে 647 এডি তোমার টোটাল টাইম ছিল হর্ষবর্ধনের, কার টাইম, হর্ষবর্ধনের টাইম ছিল, ঠিক। নেক্সট প্রশ্নে গেলাম, কোশ্চেন দিয়েছে কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিল থেকে, বলেছে যখন আমরা ডাউন দ্য গ্রুপ, যখন গ্রুপে এরকম নামি তাহলে কোনটা ইনক্রিজ হয় না, কোনটা বাড়বে না, কোনটা নিম্ন থেকে বাড়বে না, এটা হলো প্রশ্নটা। নাম্বার অফ সেলস ইন এলিমেন্ট, প্রত্যেকটা দেখে নিলে বুঝতে পারবো। দেখো নাম্বার অফ সেলস, ধরো আমি প্রথম গ্রুপ লিখি, গ্রুপে 3টে এলিমেন্ট লিখলেই হয়ে যাবে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, এটার হলো 11, এটা হলো 19। কনফিগারেশন যখন আমরা করি বোরবুরি মেথডে 2,1, এদিকে 2,8,1, এদিকে 2,8,8,1। যদি দেখে থাকো নাম্বার অফ সেলস ইন এলিমেন্ট 1 2 1 2 3 1 2 3 এটা বাড়ছে, তাহলে এই তো অপশন কাটা গেল, এটা হচ্ছে না। মেটালিক ক্যারেক্টার যখন ডাউন দ্য গ্রুপ যায় তো ভালো মেটালস পাওয়া যায়, ভালো মেটালিক ক্যারেক্টার থাকে ওদের, মেটাল রিঅ্যাক্টিভিটি বেশি হয় এরকম। তো এখানে দেখো সোডিয়ামের বেশি পটাশিয়ামের অ্যাক্টিভিটি দেন, বা মেটাল ভালো মেটাল ক্যারেক্টার থাকে, ওর মেটালের ক্যারেক্টার বেশি থাকে, তাই এখানে এটাও হবে না। অ্যাটমিক রেডিয়াস কি হয়, দেখো যেহেতু সেলের নাম সংখ্যা বাড়ছে তাই অ্যাটমিক রেডিয়াস বেড়ে যাবে, তা এইটাও হবে না। তাহলে লাস্টে আমাদের কাছে বাকি থাকলো কি, ভ্যালেন্সি, কি হয়ে যাবে, ভ্যালেন্সি। নতুন মেথড শেখাচ্ছি, দারুণ মেথড, এলিমিনেশনের মেথড। এলিমিনেশন করো, শিখো, এলিমিনেশন করতে শিখো। যদি এলিমিনেশন করতে পারো তাহলে তোমার জন্য দেখবে নিজেই ইজি হয়ে যাবে জিনিসগুলো, বিষয়গুলো বুঝতে ইজি হয়ে যাবে, সুবিধে হয়ে যাবে, কি করে করব না করব সমস্ত কিছু তোমার ইজি লাগবে। এলিমিনেট করেও প্রত্যেকটা অ্যান্সার বের করা যায়, ঠিক, ম্যাক্সিমাম কেসে। এবার ভ্যালেন্সিটাও চেক করি,
আমরা ভ্যালেন্সি মানে যোজক মানে কি বুঝি? যখন যখন লাস্ট সেল না বলে ওটাকে আমি পুরো নাম দিয়ে দিই ভ্যালেন্স সেল ইলেকট্রন। ভ্যালেন্স সেলে যদি ইলেকট্রনসের সংখ্যা 1 2 3 হয় তো ভ্যালেন্সি ওইটাই হয়ে যায়। তো ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু 1 হবে কি 2 হবে কি 3 হবে। তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এখানে লাস্টে 1 রয়েছে, তো আমার কেসটাকে স্যাটিসফাই করছে। যেহেতু স্যাটিসফাই করছে, এখানে ভ্যালেন্সি কোনোদিন বাড়বে না, সেম থাকে, গ্রুপের মধ্যে ভ্যালেন্সি সেম থাকে। আমাকে তোমরা বলো অ্যাক্রস পিরিয়ড ভ্যালেন্সি কি চেঞ্জ হয়, ভ্যালেন্সির মধ্যে কি এফেক্ট হয়, এটা আমার কমেন্টে জানিও কি হবে, বা খাতায় লিখে বের করো, ডাউট হলে জিজ্ঞেস করো, টেলিগ্রামে জিজ্ঞেস করো বা ক্লাসে জিজ্ঞেস করো। লাইভ তো আসতে থাকছি, লাইভ থাকছি আমরা WPSC-ওয়ালা চ্যানেলে সোমবার আর বৃহস্পতিবার 2টো থেকে। আর এইদিকে WB এক্সাম সলাতে থাকছি আমরা দুটো, আমাদের ইউটিউব চ্যানেল চলছে এখন। তো একটাতে WB এক্সাম সলাতে বুধবার আর শুক্রবার 2টো থেকে লাইভ থাকছি, সেখানে লাইভে দেখে নেবে, লাইভে জিজ্ঞেস করে নেবে, তোমাদের ইচ্ছা, ভিডিও দেখে জানাবে। মহাভাষ্য কে লিখেছিল? মহাভাষ্য কে লিখেছিল? তো প্রশ্নটা দেখো, মহাভাষ্য কে লিখেছিল? মহাভাষ্য কে লিখেছিল? উনি লিখেছিলেন যাকে বলা হয় ফাদার অফ যোগ। তো এখানে হয়ে যাবে অ্যান্সার আমাদের পতঞ্জলি। কি হয়ে যাবে? পতঞ্জলি। রামদেব বাবার পতঞ্জলি। তো উনি পতঞ্জলির নামে একজন লোক ছিলেন যে ফাদার অফ যোগ বলা হয়। বান ভট্ট বা বান লিখেছিল হর্ষচরিত্র। হর্ষচরিত্র। চরক লিখেছিল চরক সংহিতা। চরক সংহিতা। কৌটিল্য লিখেছিল অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র। হর্ষচরিত্র, কাদম্বরী এইসব বই লিখেছিল। এদিকে চরককে বলা হয় কোর্ট ফিজিশিয়ান অফ কনিষ্ক। কনিষ্কের কোর্ট ফিজিশিয়ানকে তো বলবে তোমার কি হয়ে যাবে? চরক। ঠিক। পতঞ্জলি চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে, বানভট্ট হর্ষের সম্বন্ধে, সরি পতঞ্জলি বললাম, ভুল 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 ভাই ভাই ভাই, পতঞ্জলি ছিল কার সময়? তো বলে পতঞ্জলি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের সময়, শুঙ্গের টাইমে ছিল পতঞ্জলি। কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্য টাইমে। ঠিক। হর্ষচরিত্র মানে হর্ষবর্ধনের সময়, আর ইনি ছিলেন কনিষ্কের টাইমে। তো সব তো বেরিয়ে গেছে, কি বলা যাচ্ছে আর। জুনাগড় ইনস্ক্রিপশন অফ কাঠিয়াওয়াড় ইজ রিলেটেড টু উইচ অফ দ্য ফলোইং কিংস? কোন রাজার সাথে যুক্ত রয়েছে জুনাগড় ইনস্ক্রিপশন অফ কাঠিয়াওয়াড়? সেটা কি কনিষ্ক, না গৌতমীপুত্র সতকর্ণী, না নরসিংহবর্মন, নাকি রুদ্রদমন? আগে তো দেখো এই শাসকরা, শাসকদের সম্বন্ধে জানি কুষাণ ডাইনেস্টি। কোন ডাইনেস্টি? কুষাণ ডাইনেস্টি। গৌতমীপুত্র সতকর্ণী সত্যবাহানাজ বা আন্ধ্রভিত্তিয়াজ, সত্যবাহানাজ। ঠিক। নরসিংহবর্মন পল্লবস, পল্লবস কাঞ্চিপুরম থেকে। রুদ্রদমন ওয়ান শক রুলার। আর এই রুদ্রদমন ওয়ান কি করেছিল? সুদর্শন লেককে রিপেয়ার করিয়েছিল। রিপেয়ার্ড সুদর্শন লেক। আর যেহেতু সুদর্শন লেককে রিপেয়ার করেছে, তাই করিয়েছিল জুনাগড় রক ইনস্ক্রিপশন। কি করেছিল? জুনাগড় রক ইনস্ক্রিপশন। আমাকে বলো তো এই সুদর্শন লেক ওয়াজ বিল্ট বাই, কে বানিয়েছিল? এটা হলো প্রশ্ন। সুদর্শন লেককে কে বানিয়েছিল, এটা হলো প্রশ্ন। হু বিল্ট দ্য সুদর্শন লেক? বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্নে গেলাম ভাই। বলছে ভাই যে এই ওয়ার্ডগুলোর মধ্যে which of the following words was not the part of the original preamble of the Indian Constitution? অরিজিনাল প্রিয়াম্বলের পার্টের এই শব্দটা ছিল না, নিচের কোন শব্দটি ছিল না? প্রশ্নটা হলো কি কি বলেছে? বলেছে গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষ, নাকি সোভরেন। এই চারটে ওয়ার্ড দিয়েছে। প্রথমে দেখো প্রিয়াম্বল। প্রিয়াম্বলকে আমরা বলি প্রস্তাবনা। এই প্রিয়াম্বল
একে তুমি ধরতে পারো আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন, আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন বলা হয় প্রিএম্বলকে, ঠিক, আইডেন্টিটি কার্ড বলা। আমাকে বলবে তো এই আইডেন্টিটি কার্ড ওয়ার্ডটা কে দিয়েছিল। আচ্ছা নেক্সট, প্রস্তাবনা, এটাকে এমনভাবে বুঝতে পারো বইয়ের প্রথম পেজ যেটাকে বলা হয় প্রিফেস, এই পড়ে তুমি সব কিছু জানতে পারবে। আর এই প্রিএম্বলের কনসেপ্ট আমি নিয়ে এসেছি ইউএসএ থেকে, আমি মানে যারা কনস্টিটিউশন তৈরি করেছে ওরা নিয়ে এসছে ইউএসএ থেকে। কোথা থেকে? ইউএসএ থেকে, ঠিক। নেক্সট এইখানে কি বলছে দেখো, প্রিএম্বলকে আগে বলা হতো অবজেক্টিভ রিজলিউশন, অবজেক্টিভ রিজলিউশন। আর এই অবজেক্টিভ রিজলিউশন ফার্স্ট পুট ফরওয়ার্ড হয়েছিল 13th of December 1946-এ। 13th of December 1946-এ এটাকে পুট ফরওয়ার্ড করা হয়। 1946-এ সেটাকে পুট ফরওয়ার্ড বা মুভ কে করেছিল বলবে জওয়াহরলাল নেহেরু, জওয়াহরলাল নেহেরু। প্রশ্ন দিকে চলে যাই, কোনটা স্টার্টিংয়ে ছিল না? সেকুলার ওয়ার্ডটা, ধর্মনিরপেক্ষ যে ওয়ার্ডটা ছিল এইটা অ্যাড হয়েছে বাই 42nd অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। এখানে তিনটে ওয়ার্ড অ্যাড হয়েছিল, এস এস আই, সোশিয়ালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি, সোশিয়ালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড অ্যাড হয়েছিল তখন সংবিধানে, প্রিএম্বলে, ঠিক। হ্যান্ড রিটেন কনস্টিটিউশন যে ক্যালিগ্রাফিটা হয়েছিল সেটা হ্যান্ড রিটেন কে বানিয়েছিল সংবিধানকে? তো প্রশ্নটা দেখো, HVR আয়াঙ্গার, প্রেম বিহারী নারায়ণ রাজাদা, বসন্ত কৃষ্ণ বৈদ্য নাকি SN মুখার্জি? তো এখানে আমাদের হয়ে যাবে অ্যান্সার ভাই প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ক্যালিগ্রাফি করেছিলেন। আচ্ছা প্রশ্ন থাকবে, আর্ট বা ড্রয়িং যেটাকে বলো, সেই ড্রয়িংগুলো কে করেছিল কনস্টিটিউশনে? কে করেছিল? একজন বেঙ্গলি লোক, কিন্তু হিন্ট দিয়ে দিলাম, একজন বেঙ্গলি লোক, উনি করেছিলেন, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, ইনি তখন করেছিলেন। ক্লিয়ার? নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ প্রেসক্রাইবড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর অফ দ্য স্টেট? একটা রাজ্যের মধ্যে যে রাজ্যপাল থাকবে, একটা রাজ্যের মধ্যে যে রাজ্যপাল হবে, রাজ্যপাল, তো উনার মিনিমাম এজ কত প্রিসক্রাইব করা হয়? আমি সমস্ত এজগুলো আজকে লিখে দেব, সমস্ত এজ। দেখো, এমএলএ হওয়ার জন্য বা ধরো বিধান সভা মেম্বার হওয়ার জন্য 25 ইয়ার্স, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু লোকসভা, লোকসভাও সমান। সিমিলারলি বিধান পরিষদ 30 বছর, রাজ্যসভা, ঠিক। প্রেসিডেন্ট 35 বছর বয়স লাগবে, মিনিমাম কোয়ালিফিকেশন। ভাইস প্রেসিডেন্ট, যেরকম তোমরা এক্সাম দাও বলে না এত থেকে এত এত দিনের মধ্যে জন্ম হয়েছে। সিমিলারলি গভর্নর, গভর্নর তো কোশ্চেনে আছে, 35 ইয়ার্স হয়ে যাবে। তোমাদের জন্য প্রশ্নের হোমওয়ার্ক থাকবে, PM অ্যান্ড CM এদের এজ কোয়ালিফিকেশন কি লাগবে, এজ কোয়ালিফিকেশন কি সেটা জানিও। এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের, গভর্নর বলেছে তো, হ্যাঁ এখানে হয়ে যাবে। যদি মেম্বার বলতো তাহলে 30, এখানে 35 বছর বয়স হয়ে যাবে, 35 বছর বয়স হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় যেখানে এজ কোয়ালিফিকেশন এক্সামে আসে সেটা সমস্ত লিখে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে, করতে পারবে, ঠিক। চলো চলো নেক্সট কোশ্চেনে গেলাম। নেক্সট কোশ্চেন কি বলছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলকগুলো আমরা কোন দেশ থেকে নিয়ে এসেছি, কোন দেশ থেকে নিয়ে এসেছি এইটা। তো এখানে অপশন দেখো, ইউকে কনস্টিটিউশন, আইরিশ, USSR নাকি পোলিশ? সবাই জানে আইরিশ কনস্টিটিউশন থেকে নিয়ে এসেছি। কোথা থেকে? আইরিশ কনস্টিটিউশন থেকে। দেখো সোর্সেস অফ কনস্টিটিউশন এটা আমরা বলি,
মানে কোন দেশ থেকে কি নিয়ে এসেছি, সেটা টোটাল আমরা 10টা দেশ থেকে নিয়ে এসেছি। 10টা দেশ থেকে আমরা নিয়ে এসেছি টোটাল, এইসব 10টি দেশ থেকে আমরা নিয়ে এসেছি, ঠিক আছে। টোটাল 10 কান্ট্রিজ থেকে আমরা নিয়ে এসেছি। এবার এইখানে দেখো ইউকে কনস্টিটিউশন বলছে, দেখো পোলিশ কনস্টিটিউশন থেকে আমরা কিচ্ছু নিয়ে আসিনি, পোলিশ থেকে কিছু নিয়ে আসিনি। ইউকে বলেছে, বলো হ্যাঁ বাই ক্যামারালিজম মানে দুটো ঘর হবে। তারপরে সিঙ্গেল সিটিজেনশিপ, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ইউএসএসআর থেকে ফান্ডামেন্টাল ডিউটিস, ইকোনমিক ইকুয়ালিটি, সোশিয়ালিজম, এই সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে এসেছি। ফান্ডামেন্টাল ডিউটিস, সোশ্যালিজম, ইকোনমিক, এই সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে এসেছি আমরা ইউএসএসআর থেকে, ঠিক। ইউকে থেকে বলে, আইরিশ থেকে বলে দিলাম। তো আইরিশ থেকে বলছে ডিপিএসপি। এবার ডিপিএসসি সন্ধ্যা জানো, যখন স্টেট বলছে ডিপিএসপি, স্টেট মানে যে কোনো জিনিস নিজের একটা পাওয়ার রয়েছে, যেরকম রেলওয়ে বোর্ড একটা স্টেট, ঠিক। পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং স্টেট, ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, ইন্ডিয়া ইজ এ স্টেট। এই সমস্তগুলোকে স্টেটের ডেফিনেশন, এই হলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে, এটাকে বলা হয় স্টেটের ডেফিনেশন, ঠিক। তো ডিপিএসপি বেরিয়ে গেছে। আচ্ছা, নেক্সট দেখো ডিপিএসপি যেটা রয়েছে সেটা রয়েছে পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন। কত নম্বর ভাগ? পার্ট 4। আর্টিকেল যদি বলে তাহলে 36 থেকে 51, যেরকম কিছু ইম্পর্ট্যান্ট আর্টিকেল 40 ভিলেজ পঞ্চায়েত, 44 ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড। উত্তরাখণ্ড এখানে প্রথম রাজ্য হয়ে গেল। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন দিয়ে দিচ্ছি। উত্তরাখণ্ড বিকাম দ্য ফার্স্ট স্টেট টু ইমপ্লিমেন্ট ইউসিসি। প্রথম রাজ্য ভারতের মধ্যে যে ইউসিসিকে ফুল লাগু করে দিয়েছে সেটা হলো উত্তরাখণ্ড। প্রথম রাজ্যের ক্ষেত্রে হয়ে গেল। পুষ্কর সিং ধামি কিছুদিন আগে এটাকে লাগু করলেন, 2-3 দিনের আগের ঘটনা, লাগু হয়েছে। কনস্টিটিউশন বলে যে কত বছর অবধি বাচ্চাদেরকে ডেঞ্জারাস জব করতে বারণ করে, যেরকম ফ্যাক্টরি ক্ষেত্রে ফায়ার ওয়ার্কস ফ্যাক্টরি হোক যেখানে বাজি বানায়, কিংবা মাইন্স হোক, কয়লার খাদানে যদি যেতে না দেয়, তো এটা কত বছর বাচ্চাদের জন্য এটাকে করে। তো এখানে আমাদের অ্যান্সার বলছে 15, 14, 16, 18, তো এখানে 14 হয়ে যাবে, 14 হয়ে যাবে। দেখো আমাদের সংবিধান বলেই দিয়েছে যে 6 to 14 বছর বাচ্চাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে। আমাকে বলে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিয়েছে, সেটা কোন আর্টিকেলের মধ্যে দেওয়া আছে, কোন আর্টিকেলের মধ্যে এটাকে মেনশন করা হয়েছে, এই হলো প্রশ্ন। কোন আর্টিকেলের মধ্যে দেওয়া আছে, এই হলো তোমাদের প্রশ্ন, ঠিক। চলো, which of the following dietary components per gram provides the highest energy in humans? রাফেজ, প্রোটিন, ফ্যাটস না কার্বোহাইড্রেট? সবচেয়ে বেশি এনার্জি কি প্রোভাইড করছে, এটা হলো প্রশ্নটা। তুমি বলবে সবচেয়ে বেশি এনার্জি যদি এখানে কেউ প্রোভাইড করছে, তাহলে এটার ক্ষেত্রে হয়ে যাবে তোমার কি হবে, ফ্যাটস হয়ে যাবে। চর্বির ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা পাই। দেখো ফ্যাটসের ফাংশন কি? মেনটেন্স বডি টেম্পারেচার, বডি টেম্পারেচারকে মেনটেন করে। আর যেহেতু যেহেতু বেশি এনার্জি দিচ্ছে, তাই বলা হয় গিভস এক্সট্রা এনার্জি। আমাকে বলো তো 1 গ্রাম ফ্যাট কত এনার্জি প্রোভাইড করে, কত এনার্জি 1 গ্রাম ফ্যাট দেবে, এটা হলো প্রশ্নটা, ঠিক। রাফেজ বেসিক্যালি ইজ দ্য সোর্স অফ এনার্জি। সিমিলারলি পুষ্টির কথা হচ্ছে, তো ফ্যাটও ইজ এ কাইন্ড অফ এনার্জি, এক্সট্রা এনার্জি দেবে। রাফেজ বলেছি, সরি সরি সরি, কার্বোহাইড্রেট ইজ দ্য সোর্স অফ এনার্জি, রাফেজ না। কার্বোহাইড্রেট, রাফেজ তো আনডাইজেস্টেড প্রোডাক্টকে ক্লিন করে, তো এটাও এনার্জি হবে। প্রোটিনের ক্ষেত্রে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দেয় বডিতে, শরীরের বৃদ্ধি করে। রাফেজ ক্লিনস দ্য আনডাইজেস্টেড ফুড ফ্রম বডি। হ্যাঁ ঠিক।
আর কার্বোহাইড্রেট সোর্স অফ এনার্জি হয়। আমি উল্টোটা রাফেজের ক্ষেত্রে বলছিলাম, কারেক্ট করে নেবে, ঠিক আছে, এটা কারেকশন করে নেবে। এই হলো আমাদের প্রশ্ন, এইখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে চর্বি, কি হবে, চর্বি। নেক্সট প্রশ্ন, দুটো ঘর, কোন রাজ্যের মধ্যে দুটো ঘর রয়েছে? দেখো আমাদের পার্লিয়ামেন্টে দুটো ঘর রয়েছে, বাইক্যামেরালিজম তো রয়েছেই, যেটাকে আমরা এক নামে জানি লোকসভা, এক নামে জানি রাজ্যসভা। আর এই জিনিসটা আমরা নিয়ে এসেছিলাম ব্রিটেন থেকে। এইবার সেম জিনিসটা আমরা রাজ্যের মধ্যেও দেখতে পাই। ইন কেস অফ স্টেট আমরা দুটো ঘর কি দেখতে পাই বলবে? দুটো ঘর যেটা আমরা দেখতে পাই, এক হলো বিধান পরিষদ এন্ড বিধানসভা, এক হলো বিধানসভা, এক হলো বিধান পরিষদ, বিধান পরিষদ এন্ড বিধানসভা, ঠিক। তো এরকম সমস্ত রাজ্যের মধ্যে নেই, কিছুটা রাজ্যের মধ্যে রয়েছে, কিছুক্ষণ রাজ্যের মধ্যে রয়েছে, সেটা হলো আমাদের প্রশ্ন জানা যে কি কি রাজ্যের মধ্যে এরকম আছে। ক্লিয়ার? চলো, তো এখানে দেখো বলে দিচ্ছি, আমি রাজ্যের নামগুলোই লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পেরে যাবে যে কি কি হবে। লেটস সি, দেখো বিহারের ঠিক নেবারিং ইউপি, মহারাষ্ট্র, কর্ণাটক, 6টে রাজ্যের মধ্যে আছে। তেলেঙ্গানা হয়, আর অন্ধ্রপ্রদেশ। এই টোটাল 6টা রাজ্যের মধ্যে বাইক্যামেরালিজম আছে। এবার অপশন দেখো, অ্যান্সার উড়িয়ে দাও। মহারাষ্ট্রের ক্ষেত্রে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা হয়ে যাবে মহারাষ্ট্র। কি হলো? মহারাষ্ট্র। স্টেট পাবলিক সার্ভিস কমিশন কামস আন্ডার, বলেছে 7th শিডিউল, 7 নম্বর শিডিউলের মধ্যে পড়ে অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা কোন লিস্টের মধ্যে পড়ে? দেখো 3 ধরনের লিস্ট হয় আমাদের দেশে, 3 টাইপস অফ লিস্ট। এক হলো ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, ঠিক। যেরকম ইউনিয়ন লিস্টের ক্ষেত্রে স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট, এয়ারওয়েজ বলতে পারো, রেলওয়ে বলতে পারো, পুলিশ বলতে পারো, রেলওয়ে, পুলিশ বলতে পারো, ল অ্যান্ড অর্ডার বলতে পারো, পুলিশ, হ্যাঁ ল অ্যান্ড অর্ডার বলতে পারো, এটার মেন কাজ হলো স্টেটের, তারপরে ওইখানে চলে যায়। এদিকে তো পুলিশকে রেখে ছেড়ে দাও, বুঝতে পারবে। এদিকে কনকারেন্ট লিস্টের মধ্যে ফরেস্ট দেখতে পারো, জঙ্গল, কিংবা এডুকেশন দেখতে পারো, এখানে সবচেয়ে ভালো এডুকেশন, তাহলে তোমরা ভালো বুঝবে, ঠিক। তো এইখানে কি হয়ে যাবে দেখো, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এখানে ইউপিএসসি বলে দাও, এখানে স্টেট পিএসসি বলে দাও, আমরা অ্যান্সার পেয়ে গেছি। এখানে স্টেট লিস্টের মধ্যে পড়ে, রাজ্য তালিকার মধ্যে রয়েছে, রাজ্য তালিকার মধ্যে পাওয়া যাচ্ছে এইটা, ঠিক। নেক্সট, ক্লাসিফিকেশন অর্গানিজম কামস বিটুইন ফ্যামিলি এন্ড স্পেসিস, দেখো এটা ট্যাক্সোনমির কথা বলছে, ট্যাক্সোনমির কথা বলছে। ফাদার অফ ট্যাক্সোনমি কে ছিল? বলবে কার্ল লিনিয়াস, ঠিক। ট্যাক্সোনমি কি বলে? কিংডম, কিংডম ছোট পার্ট হলো ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পেসিস। এই হলো ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, এইটাই টোটাল হয়ে গেল ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। এবার প্রশ্নটা বলছে যে ফ্যামিলি আর স্পেসিসের মধ্যখানে কে রয়েছে? তো ফ্যামিলি আর স্পেসিসের মাঝখানে তুমি দেখো জেনাস রয়েছে, জেনাস রয়েছে মানে অপশন এ, গন, এটা হয়ে গেল, ঠিক। নিচে দিকে যখনই আমরা মুভ করি, ক্যারেক্টার্স বিকামস মোর স্পেসিফিক, ক্যারেক্টার্স খুব ক্লিয়ারলি বোঝা যায় যে কোনো অর্গানিজমে। যেরকম ধরো আমি এনিম্যাল কিংডমের মধ্যে পড়ি, কিন্তু জিতু তিওয়ারি পড়াচ্ছে,
তাহলে বুঝতে পারছো কি না? তো অ্যানিমাল যেহেতু তৈরি ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসটা, ক্লিয়ার হচ্ছে। নেক্সট প্রশ্ন গেল, সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল অফিস ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল অফিস কে? যদি বলে ফার্স্ট, তো ফার্স্ট হাইয়েস্ট, ফার্স্ট কনস্টিটিউশনাল অফিস যদি বলে, তো সেটার ক্ষেত্রে তোমার হয়ে যাবে প্রেসিডেন্ট। কি হয়ে যাবে? প্রেসিডেন্ট হয়ে যাবে। তাহলে এইখানে প্রেসিডেন্ট তো অ্যান্সার হবে না, কনস্টিটিউশনাল বলছে, তো কনস্টিটিউশনাল আমাদের প্রেসিডেন্টকে হেড মানে, তাই এখানে প্রেসিডেন্টের নিচে ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি হয়ে যাবে। প্রশ্নটা রইল যে বাই উইচ আর্টিকেল বলা হয় যে একজন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ করা শুরু করবেন, অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন। বাই উইচ আর্টিকেল অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে যাবেন, কোন আর্টিকেলের মাধ্যমে এই জিনিসটাকে বলা হয়েছে? ঠিক বোঝা যাচ্ছে? চলো, রাজ্যসভা মেম্বারসদের ইলেকশন ডিউরেশন কত? রাজ্যসভার যারা মেম্বার হয় ওদের টার্ম ডিউরেশন কত হয়? এটা হলো প্রশ্নটা। 5 বছর, 6 বছর, 3 বছর না 4 বছর? এখানে অ্যান্সার হয়ে যাবে 6 বছর। কত হয়ে যাবে? 6 বছরের। আরে কি পড়াচ্ছি, রাজ্যসভার কোনো টাইম ডিউরেশন হয় না তো? তাহলে ভুল পড়াচ্ছি কি না? ভুল পড়াচ্ছি না বাবু, দেখে ফেলো কি পড়াচ্ছি। রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি, পার্মানেন্ট বডি, যেটা 1952 সালে এসছে। রাজ্যসভার যে এমপি হয়, ওই এমপিদের লেটস সে ফর এক্সাম্পল এস জয়শঙ্কর, 6 বছরের টার্ম থাকে এমপিদের টার্ম। অশ্বিনী বৈষ্ণব রেলওয়ে মিনিস্টার 6 বছরের টার্ম পাবে। তো টেনিউর 6 বছর হয়। কত হয়? 6 বছর হয়। কিন্তু রাজ্যসভা নিজস্ব পার্মানেন্ট বডি, তাহলে কি করে এরা রিটায়ার করে? তো বলবে আফটার এভরি 2 ইয়ার্স, প্রত্যেক 2 বছরের পর 1/3 মেম্বার্স, 1/3, 3 ভাগের 1 ভাগ রিটায়ার্স। 1/3 মেম্বার্স রিটায়ার করে যায় আফটার এভরি 2 বছর। প্ল্যান্টস আর ডিভাইডেড ইন্টু গ্রুপস, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ওয়ান অফ দেম। প্লান্টকে দুভাগে বেসিক্যালি ক্রিপ্টোগ্যামস, ফেনোরোগ্যামস, তারপরে টোটাল প্লান্টের ডিভিশন যদি বলো, তো আমি প্লান্টের ডিভিশনটা অ্যাজ এ হোল লিখে দিই। ক্রিপ্টোগ্যামস, ফেনোরোগ্যামসকে ছেড়ে দাও, প্লান্টকে 5 ভাগে ভাগ করা হয়। থ্যালোফাইট, ব্রায়োফাইট, টেরিডোফাইট, এনজিওস্পার্মস, জিমনোস্পার্ম। এবার খোঁজো কোনটা নাই, এবার খোঁজো কোনটা তোমার অড লাগছে, অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে অড লাগছে থ্যালোফাইট, আর্থ্রোপোডা। ও আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা তো অ্যানিমাল কিংডম রে ভাই। আর্থ্রোপোডা অ্যানিমাল কিংডমের মধ্যে, আর্থ্রোপোডা যেখানে ইনসেক্টসগুলো, পোকাগুলো পাওয়া যায়। লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমাল কিংডম, লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডমের সমস্ত সবচেয়ে বড় ফাইলাম কি হলো? এই হয়ে গেল। ঠিক, তো এই আমাদের তোমাদের টোটাল এই যে 6 নম্বর, আজকে অ্যাকচুয়ালি 6 নম্বরের আমাদের লেকচার ছিল। এটা 5 হবে না ভাই, 6 হয়ে যাবে। 6 নম্বরের লেকচার তোমাদের 25টা কোশ্চেন ডিসকাস করলাম। টেলিগ্রাম গ্রুপ এইখানে রয়েছে, ফাইলগুলো তোমরা WPSC ওয়ালা ফাইলে পেয়ে যাবে, চ্যানেলে পেয়ে যাবে। ঠিক, তো এইটাই আমাদের ক্লাস। আবার একটা লেকচার শেষ করছি, 6 নম্বর শেষ করছি, মানে আমরা 150টা কোশ্চেন প্রায় করে নিয়েছি। এরকম করে করে আমরা 500টা কোশ্চেন করব, টোটাল 500 কোশ্চেন আমরা কমপ্লিট করতে চলছি, সেটা শেষ করব। ঠিক, টিল দেন টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, খুব ভালো থেকো, পড়াশোনা করো, ধন্যবাদ।